হ্যাঁ, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কলিগেটিভ প্রপার্টি। তো এই কলিগেটিভ প্রপার্টি এটা কার অন্তর্গত? যে আমাদের যে দ্রবণ যে চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়ছি সেই দ্রবণ চ্যাপ্টারের অন্তর্গত। দেখো, এর আগে আমরা আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, রাউলিটের সূত্র, বাষ্পচাপের বিভিন্ন দ্রবণ সংক্রান্ত যে রাউলিটের সূত্র সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্টিকুলারলি এই পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। তো দেখো, কলিগেটিভ প্রপার্টি জিনিসটা কী সেটা জিনিসটাকে জানতে হবে, তারপরে সেই প্রপার্টিগুলো নিয়ে আমরা আলোচনা করব। কলিগেটিভ প্রপার্টি হচ্ছে যে আমি কিছু কিছু দ্রবণ আছে, যে সমস্ত দ্রবণের ক্ষেত্রে, দ্রবণ বলতে না, যদি আমাদের দ্রাব যেটা হচ্ছে, যে দ্রাব তার প্রপার্টিটা হচ্ছে কী হতে হবে না, অনুদ্বায়ী, কঠিন, এবং দ্রবণটা আমাদের কেমন হবে? দ্রবণটা হবে লঘু। তো এই অনুদ্বায়ী কঠিন যে দ্রাবের লঘু যদি দ্রবণ নেওয়া হয়, তাহলে সেই দ্রবণগুলোর কিছু কিছু প্রপার্টি দেখা যায়, কিছু কিছু ধর্ম। তো সেই ধর্মগুলো পরস্পরের সঙ্গে সংবদ্ধ বলতে যে তুমি যদি একটা প্রপার্টির সঙ্গে অন্য প্রপার্টিটা কিন্তু রিলেটেড, অর্থাৎ একটা প্রপার্টির সম্বন্ধে জানতে পারলে অন্য প্রপার্টির সম্বন্ধে জানা যাবে। এবং এই যে প্রপার্টিগুলো যা আছে, এই প্রপার্টিগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে দ্রবণগুলো হয়, সেই দ্রবণগুলো কিন্তু আমাদের দ্রাবের যে প্রকৃতি, দ্রাবের কী দ্রাবণ নিলাম সেটার উপরে কিন্তু নির্ভর করবে না। কার উপরে নির্ভর করবে? দ্রাবের যে কণা সংখ্যার উপর, অর্থাৎ দ্রাবের যে প্রকৃতির উপর নির্ভর করছে না, কেবলমাত্র নির্ভর করবে কি দ্রাব কণার সংখ্যার উপরে, অর্থাৎ দ্রাবের যে আমাদের কণা সেগুলো কটা আছে তার উপরে কিন্তু দ্রবণের এই প্রপার্টিগুলো নির্ভর করবে। এই যে আমাদের যে ধর্মটা, দ্রবণের বিশেষ যে ধর্ম, সেই ধর্মগুলোকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। আর সংখ্যাগত ধর্ম বলতে কেবলমাত্র সংখ্যার উপরে নির্ভর করবে, কিন্তু কি প্রকৃতি তার উপরে কিন্তু কোনো নির্ভর করবে না। এই ধর্মের এই যে দ্রবণের এই যে প্রপার্টিগুলো, এটাকে বলবো কি না, কলিগেটিভ প্রপার্টি। তো তাহলে কলিগেটিভ প্রপার্টির আমাদের সংজ্ঞা কী হবে না, দ্রবণের যেসব ধর্ম বা দ্রবণের দ্রবিত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাব কণার সংখ্যার উপরে নির্ভর করবে, তাদেরকে কি বলবো না, তাদেরকে হচ্ছে যে আমাদের কলিগেটিভ প্রপার্টি বলবো। তো এই কলিগেটিভ প্রপার্টি মূল ক্রাইটেরিয়া হলো যে যেটা দ্রাব আছে সেটা হচ্ছে কঠিন হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, তার সাথে আরও কী হতে হবে, তার সাথে যে তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য। এই যে অনুদ্বায়ী, কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য, এই প্রকার দ্রাবণ নিয়ে যদি আমি লঘু দ্রবণ তৈরি করি, তাহলে মূলত আমরা 4 প্রকার প্রপার্টি পেতে পারি। কী কী প্রপার্টি না, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। 2 নম্বর, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ আমাদের হিমাঙ্কের অবনমন। এবং অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। তাহলে আমাদের প্রথমে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। দেখো, এটা কিন্তু শুধু লোয়ারিং অর্থাৎ বাষ্পচাপের কিন্তু অবনমন শুধু নয়, এই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। কেন রিলেটিভ সেটা বলছি। দেখো, এই সংক্রান্ত বিজ্ঞানী রাউল যে সূত্র হলো, উনি বলছেন এই ধরনের যদি দ্রবণ হয় তাহলে সেক্ষেত্রে কোনো অনুদ্বায়ী তড়িৎ, আমাদের যে দ্রবণটা হবে সেটা কী হবে, কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবে লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান। উনি একটা ফর্মুলেশন দিলেন। উনি কি বললেন না, P0 মাইনাস P/P0 সমান x2। তো এটা কি না, যেখানে P0টা আমাদের কি মানে বিশুদ্ধ যদি দ্রাবক হয় তার যে বাষ্পচাপ সেটা হচ্ছে যে P0। আচ্ছা, যে দ্রবণের বাষ্পচাপ সেটা আমাদের কি
পি, আর যেটা দ্রাব তার মোল ভগ্নাংশ আমাদের কি x2। যদি আমাদের বিশুদ্ধ দ্রাবক নিই তাহলে তার বাষ্পচাপ যেটা পাবো সেটা হচ্ছে P0, দ্রবণের যে বাষ্পচাপ সেটা হচ্ছে P, এবং দ্রাবের যে মোল ভগ্নাংশ সেটা কী হবে আমাদের x2। উনি বললেন এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, দেখো এইখানে যে ভেপার প্রেশারটা হচ্ছে রিলেটিভ, অর্থাৎ এখানে ভেপার প্রেশারের দেখো যদি বলি অবনমন তাহলে আমাদের কথা হবে P0 মাইনাস P, এটা হচ্ছে অবনমন। আর রিলেটিভ কখন হবে উইথ রেসপেক্ট টু P0, অর্থাৎ P0 মাইনাস P বাই P0, এইটা তখন আমাদের কী হয়ে গেল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা কার সাথে সমান, উনি বলেন এটা সমান হচ্ছে x2-র সাথে। তো দেখো এখানে একটা জিনিস একটু বলার আছে, সেটা আমাদের এই যে দ্রবণ যে আমার যে চ্যাপ্টারটা পড়বো, এই দ্রবণ চ্যাপ্টারে কিন্তু আমাদের অনেকগুলো সূত্রই আছে রাউল্টের সূত্র, কিন্তু আমাদের জানতে হবে প্রত্যেকটা টপিকস কিন্তু আলাদা আলাদা। যেমন আগের যে রাউল্টের সূত্র আমরা পড়লাম সেটা কিন্তু রাউল্টের সূত্র অনলি শুধু বাষ্পচাপ সংক্রান্ত। সেখানে বাষ্পচাপ সংক্রান্ত কি না, সেখানে যদি আমাদের যে দ্রাবকটা নেবো সেটা দ্রাবকটা যদি উদ্বায়ী হয়, দ্রাবকটা যদি অনুদ্বায়ী হয়, বা দ্রাবক দুটোই যদি উদ্বায়ী হয় সেই সংক্রান্ত। কিন্তু এইখানে যে রাউল্টের সূত্রটা, এই রাউল্টের সূত্রটা হচ্ছে কিন্তু কি না কেবলমাত্র কলিগেটিভ প্রপার্টিগুলোর জন্য। সেই কলিগেটিভ প্রপার্টির ফার্স্ট পয়েন্ট কী আছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, তার সংক্রান্ত রাউল্টের সূত্র। তো দেখো এই হচ্ছে কিন্তু দেখো আমাদের রাউল্টের সূত্র রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সংক্রান্ত, যে সেক্ষেত্রে আমাদের কি বলছে না যদি আমাদের বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হয় আমাদের P0, আমাদের দ্রবণের বাষ্পচাপ যদি উৎপন্ন হয় P, তাহলে আমাদের P0 মাইনাস P বাই P0 সমান হবে আমাদের কি না x2-র সাথে সমান হবে। তবে দেখো এই যে সমীকরণটা আমরা এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত পেলাম, এটা কিন্তু রাউল্টের আগের সূত্র থেকেও আমরা দেখো ডিরাইভ করতে পারবো। কীরকম না আগের যে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র পেলাম সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম না P সমান x1 ইন্টু P0। সেক্ষেত্রে আমাদের কী ছিল দ্রবণের বাষ্পচাপ, এটা দ্রাবকের মোল ভগ্নাংশ, আর এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের আমাদের বাষ্পচাপ। এবং সেক্ষেত্রে আমাদের কী ছিল যে দ্রাবটাই নিয়েছিলাম সেটাও কিন্তু ছিল আমাদের কঠিন এবং অনুদ্বায়ী। তাহলে দেখো আমরা কি জানি যে x1 প্লাস x2 সমান আমাদের কি 1, x1 প্লাস x2 সমান আমাদের 1। তাহলে দেখা যাক, তাহলে x1 সমান আমি কি লিখতে পারি না P বাই P0। বেশ, তাহলে 1 মাইনাস x1 সমান কি লিখতে পারি 1 মাইনাস P বাই P0, সমান কি লিখতে পারি P0 মাইনাস P বাই P0। এবার দেখো এক্ষেত্রে যদি লিখি তাহলে x2 সমান আমি কি লিখতে পারি 1 মাইনাস x1, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি কি x2। অর্থাৎ আমি কিন্তু এক্ষেত্রে আমি আগের যে রাউল্টের সূত্র ছিল সেটা থেকে কিন্তু রাউল্টের এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সংক্রান্ত যে সূত্রটা আছে সেটাকে আমি দেখো ডিরাইভ করতে পারলাম। এবং এক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বোঝার, সেক্ষেত্রে দেখো আমাদের যে এইখানে এই যে x2টা কি x2টা মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশটা কার আমার তো জানার প্রয়োজন নেই। মোল ভগ্নাংশ হচ্ছে কণার সংখ্যার উপরে মোল ভগ্নাংশ নির্ভর করে। আর এই যে জায়গায় চাপের যে পরিবর্তনটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং, তাহলে সেক্ষেত্রেও দেখো আমাদের কার পরিবর্তন হচ্ছে আমার জানার প্রয়োজন। সেই জন্য আমাদের কী হচ্ছে এটি কিন্তু কণার সংখ্যার উপরে নির্ভর করছে। আমার দ্রাবটা কী বা দ্রাবের কী প্রকৃতি সেটা কিন্তু আমার ক্ষেত্রে দেখো জানার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। এরপর আসি দেখো যে এইটা কি টেম্পারেচারের উপরে নির্ভর করবে। দেখো প্রথম কথা বলি মোল ভগ্নাংশ কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। দ্বিতীয়ত আমাদের এই রাশিটা যদি টেম্পারেচারের উপরে নির্ভর করে, চাপ ধরা তো টেম্পারেচারের উপরে নির্ভর করে, কিন্তু যখন দুটো আমি অনুপাত নেব তখন সেটাও কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার যে টপিকসটা আমাদের আছে, মোল ভগ্নাংশটা বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন, সেটা কিন্তু আমাদের কী হয়ে গেল উষ্ণতা নিরপেক্ষ, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। কেন না x2 যেহেতু আমাদের টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, আবার ধরো আমাদের P0 যে মানটা বা P এর মানটা এরা যদিও উষ্ণতার উপর নির্ভর, কিন্তু যখন দুটো রাশি আমি অনুপাত নেব তখন দুটো কী হবে উষ্ণতাটা নিরপেক্ষ হয়ে যাবে। এরপরে দেখো আমাদের এর সাহায্যে দেখো আমরা একটা আমাদের টপিকস পড়ে, সেটা হচ্ছে এর সাহায্যে কী করে আমরা আণবিক গুরুত্ব নির্ণয় করব। অর্থাৎ দেখা যাক P0 মাইনাস P বাই P0 সমান x2 সমান আমরা কি লিখতে পারি না n2 বাই n1 প্লাস n2। এবার ধরা যাক যে আমাদের যে দ্রাবটা আমরা নিয়েছি, যে দ্রাবটা
তার ধরো ওয়েট হচ্ছে আমাদের W2 গ্রাম দ্রাবক নিয়েছি, যার আণবিক গুরুত্ব কত M2। যে দ্রাবক নিয়েছি তার ধরো ওয়েট হচ্ছে আমাদের কত, ওজন আমাদের ভর হচ্ছে কত W1 এবং আণবিক গুরুত্ব কত M1। তাহলে আমরা কি লিখতে পারি, P0 মাইনাস P/P0 সমান, যদি একেবারে যদি পুট করি তাহলে আমি কি লিখতে পারি, W2/M2 বাই W1/M1 প্লাস W2/M2। দেখো এই রাশিটা সমানই আমাদের কি N2/N1 প্লাস N2। তবে দেখো এক্ষেত্রে ক্যালকুলেশনের সুবিধার জন্যই, যেহেতু আমাদের দেখো দ্রবণটা কিন্তু কলিগেটিভ প্রপার্টিগুলোর ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন হচ্ছে দ্রবণটা আমাদের কী হতে হবে, লঘু হতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে, দ্রাবকের পরিমাণটা কিন্তু অনেক বেশি কার থেকে, দ্রাবক থেকে অনেক বেশি। তাহলে আমি এখানে ধরতে পারি এটা যদি আমাদের দ্রাবকের মোল ভগ্নাংশ হয়, এটা দ্রাবের যদি মোল ভগ্নাংশ হয়, তাহলে এই দুটো যোগফলটা নিয়ার ইকুয়ালস টু N1 এর সাথেই সমান হবে N1। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, সমান N2/N1। তাহলে এক্ষেত্রে আমি ফর্মুলেশনটা কি লিখব না, W2/M2 ডিভাইড বাই W1/M1। দেখো অর্থাৎ যেখানে আমাদের W2 হচ্ছে দ্রাবের ওজন, M2 হচ্ছে দ্রাবের আণবিক গুরুত্ব, W1 হচ্ছে দ্রাবকের ওজন, আর M1 হচ্ছে দ্রাবকের আণবিক গুরুত্ব। তাহলে সেক্ষেত্রে এটা কি দাঁড়াবে না, W2 ইন্টু M1 বাই M2 ইন্টু W1 সমান P0 মাইনাস P/P0। অতএব M2 সমান P/P0 মাইনাস P ইন্টু W2 ইন্টু M1 বাই W1। অর্থাৎ আমি যে দ্রাবের যে আণবিক গুরুত্ব সেটা নির্ণয় করতে পারছি কিভাবে, এই ক্যালকুলেশনের এই তথ্যগুলো যদি আমাদের জানা থাকে, অর্থাৎ ধরো আমাদের বিশুদ্ধ যে দ্রাবক নিয়েছিলাম তার বাষ্পচাপের মান যদি জানা থাকে এবং দ্রবণের বাষ্পচাপ যদি জানা থাকে, এই দুটোর যদি ওজন আমাদের জানা থাকে এবং দ্রাবকের আণবিক গুরুত্ব যদি আমি জানি, তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে বার করে নিতে পারবো কি, দ্রাবের যে আণবিক গুরুত্ব, অর্থাৎ যদি আমি দ্রাবটা যদি আমাদের আননোনও হয়, যে দ্রাবটা আমি মিশিয়েছি ওই দ্রাবকের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সহজে ক্যালকুলেট করে নিতে পারবো দ্রাবের আণবিক গুরুত্ব। আচ্ছা, এক্ষেত্রে আর একটু জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে এই যে রাউলের সূত্র বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউলের সূত্রটা, তাহলে কোন কোন কেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এটা কিন্তু জানা জরুরি। সমস্ত দ্রবণের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তা কিন্তু নয়। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা প্রযোজ্য কিন্তু হবে সেটা হচ্ছে, আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে দ্রবণটা আমাদের কীরকম হতে হবে, দ্রবণটা হতে হবে আমাদের, দ্রবণটার ক্ষেত্রে দ্রাবটা আমাদের কী হতে হবে, না কঠিন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, অবিয়োজিত এবং দ্রবণটা আমাদের কী হবে, লঘু প্রকৃতির। দেখো এই জিনিসটা একটু বুঝিয়ে বলি, এই কন্ডিশানগুলো কিন্তু হবে সেই সমস্ত দ্রবণের ক্ষেত্রেই রাউলের এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার যে সম্পর্কটা আমাদের আছে, যে ফর্মুলেশানটা, এবং এটা প্রযোজ্য তাদের ক্ষেত্রে হবে যে ক্ষেত্রে দ্রাবটা আমাদের কী হবে, কঠিন অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, অবিয়োজিত হতে হবে, এবং দ্রবণটা আমাদের কী হতে হবে, লঘু প্রকৃতির হতে হবে। অর্থাৎ ধরো
আমি একটা দ্রবণ তৈরি করলাম, সে দ্রবণটা কি, জল H2O প্লাস ধরো ইথানল। তাহলে এক্ষেত্রে কি রাউলের সূত্রটা প্রযোজ্য হবে? না, হবে না। কারণ এক্ষেত্রে দেখো কি, যেতে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন করবে জল ও অ্যালকোহলের মধ্যে, ফলে এরা কিন্তু সংযোজিত হয়ে যাবে। ফলে এক্ষেত্রে কিন্তু রাউলের এই সূত্রটি কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তাই রাউলের সূত্রটা কেবলমাত্র অ্যাপ্লিকেবল কাদের জন্য? এই কন্ডিশনগুলো যদি আমাদের ফিল আপ করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য।